জয় হিন্দ। ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি আগের ক্লাসে এই বায়ুর ক্ষয়কার্যের যে প্রক্রিয়াগুলো হয় এবং বায়ুর ক্ষয়কার্যের নিয়ন্ত্রক এবং কোথায় কোথায় পৃথিবীর উষ্ণ মরুভূমি আছে এবং বায়ু সংক্রান্ত বায়ুর ক্ষয়কার সংক্রান্ত কিছুটা ধারণা তোমাদের দিয়েছি। আজকে আমরা আলোচনা করব বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে। বায়ুর ক্ষয়কার্যের ফলে প্রথম ভূমিরূপ যদি আমরা দেখি তবে প্রথম ভূমিরূপ হিসেবে তৈরি হয় ব্লো আউট বা ডিফ্লেশন হলো বা অপসারণ গর্ত। ব্লো আউট বা ডিফ্লেশন হলো ইংরেজি নাম, অপসারণ গর্ত হলো বাংলা। মাশরুম রক, 2 নম্বর মাশরুম রক বা গৌড় তৈরি হয়। 3 নম্বরে ভেন্টিফ্যাক্টস তৈরি হয়। 4 নম্বর জিউগেন তৈরি হয়। 5 নম্বর এয়ারদাং। 6 নম্বর ডেজার্ট পেভমেন্ট অ্যান্ড ইনসেলবার্ট। 7 নম্বর। এই প্রত্যেকটা ভূমিরূপের বাস্তব চিত্র সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব। বেশ, প্রথম আমরা ভূমিরূপ হিসাবে বলি যে 1 নম্বর ব্লো আউট বা ডিফ্লেশন হলো বা অপসারণ গর্ত। কি হয় মরুভূমিতে, আমি ছবি দেখাই। দেখো, মরুভূমিতে বায়ু যখন ক্ষয়কার্য করে তখন বায়ু কি করে, কোন একটা জায়গার বালুরাশি সেই জায়গা থেকে উড়িয়ে নিয়ে চলে যায়। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ উইন্ড, বাতাস কি করছে, এই যে যেখানে ড্রাই সেডিমেন্ট আছে, এই ড্রাই সেডিমেন্ট মানে কি, শুষ্ক বালুরাশি কি করছে, উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, শুষ্ক বালুরাশি এই জায়গা থেকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়। এটাকেই বলা হয় কি, এরপরে এই উড়িয়ে নিয়ে যাওয়ার পরে এখানে কি তৈরি করবে, একটা গর্ত তৈরি করবে। এই যে গর্তটা যে তৈরি করলো এখানে, এরকম যে গর্তটা তৈরি করলো এটাকেই বলা হয় ব্লো আউট বা ডিফ্লেশন হলো। ঠিক আছে, বায়ুর ক্ষয়কার্যের ফলে তৈরি হয় শিথিল বালুরাশি, শুষ্ক বালুরাশি সেই জায়গা থেকে উড়ে চলে যায়। আর সেইখানে এতটাই উড়ে চলে যায় যে মাটির নিচে অর্থাৎ বালির নিচে যে জলাভূমি আছে, ভৌমজল আছে, সেইটা মাঝে মাঝে বেরিয়েও আসে। এই যে জলাভূমিটা বেরিয়ে এসছে এইভাবেই। ঠিক আছে, জলাভূমি যেটা ছিল নিচে সেটা বাইরে বেরিয়ে এসছে। এই জলাভূমিকে আমরা মরুভূমিতে কি বলি, মরুদ্যান বলি। ঠিক আছে, এই জলাভূমিতে কি হয়, পরবর্তীকালে বসতিও তৈরি হয়, এটাকে বলা হয় মরুদ্যান। অর্থাৎ আমরা বলবো যে ব্লো আউট বা ডিফ্লেশন হলো বা অপসারণ গর্ত এতটাই বড় গর্ত হয়ে যায় যে সেই গর্ত ধীরে ধীরে ভৌমজলের কাছাকাছি চলে যায়। আর সেই গর্তে যখন ভৌমজল বাইরে বেরিয়ে আসবে তখন তাকে বলা হবে কি, মরুদ্যান। এই মরুদ্যানের চারপাশে মানুষ বসতিও নির্মাণ করে। দেখো, এইখানে একটা বসতি তৈরি হয়েছে, এই যে এখানে একটা মরুদ্যান তৈরি হয়েছে। মরুদ্যান কি করে তৈরি হলো, যে অপসারণ গর্ত এতটা ক্ষয়প্রাপ্ত হয়েছে যে নিচের জলরাশি বাইরে বেরিয়ে এসছে। ঠিক আছে, এইগুলো হলো কি জল, এইখানে এখানে এগুলো কি জলাভূমি। এই জলাভূমির চারপাশে বসতি গড়ে উঠেছে। এই জলাভূমির চারপাশে যখন বসতি গড়ে ওঠে মরুভূমিতে, তখন তাকে কি বলা হয়, মনে রাখবে, আর্দ্রবিন্দু বসতি। এই আর্দ্রবিন্দু বসতিকে কি বলা হয়, ওয়েট পয়েন্ট সেটেলমেন্ট। ঠিক আছে, তাহলে ডিপ্রেশন হলো বোঝা গেল যে মরুভূমির আলগা শিথিল বালুরাশি বায়ুর আঘাতে যখন উড়ে গিয়ে গর্ত তৈরি করবে তখন তাকে বলা হবে কি, ব্লো আউট বা ডিফ্লেশন হলো। ঠিক আছে, যদি উদাহরণ হিসাবে বলি, এখানে মিশরের এক্সাম্পল হিসাবে মনে রাখবে, মিশরের যে কাতারা আছে, মিশরের কাতারা হলো বিশ্বের বৃহত্তম অপসারণ গর্ত। কাতারা বিশ্বের বৃহত্তম অপসারণ গর্ত। ঠিক আছে, বিশ্বের বৃহত্তম অপসারণ গর্ত হলো কাতারা। এই যে গর্তগুলো যখন তৈরি হয় তখন আরো যখন ক্ষয়প্রাপ্ত হবে তখন নিচে জলরাশি বেরিয়ে আসে, তাকে বলা হয় মরুদ্যান। ঠিক আছে, মরুদ্যানকে ইংরেজিতে কি বলা হয়, মনে রাখবে, মরুদ্যানকে ইংরেজিতে বলা হয় ওয়েসিস। ঠিক আছে, ওয়েসিসের চারপাশে কি হয়, গাছপালা তৈরি হয়, জল তৈরি হয়, মানুষ বসতিও তৈরি করে। আর অন্যান্য জায়গায় এর নাম কি, অন্যান্য জায়গায় মনে রাখবে, মঙ্গোলিয়াতে
মঙ্গোলিয়াতে একে কি বলা হয়? প্যাংকিয়াং হলো, প্যাংকিয়াং হলো। আমেরিকা যুক্তরাষ্ট্রে একটা আছে, যেটা কি ইউএসএ, আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে, সেটার নাম হলো বাফেলো হোল, বাফেলো বাফেলো হোল আছে। বোঝা গেছে? এরপরে এই যে মিশরের ক্ষেত্র, মিশরের যে কাতারা বললাম, এর যে কত মিটার নিচু সেটা আমি লিখে দিচ্ছি প্রায়। এটা কত? 134 মিটার নিচু। কত বড় এলাকা জুড়ে আছে? প্রায় 19,500 বর্গ কিমি এলাকা জুড়ে আছে। ঠিক আছে, এই যে এরকম একটা গর্ত তৈরি হয়েছে, এরকম বড় গর্ত তৈরি হয়েছে। ঠিক আছে, এই মিশরের কাতারা কোথায় আছে দেখাচ্ছি। এই যে এখানে মিশরের কাতারা আছে, দেখতে পাচ্ছ, এই যে এইখানে, এটা হলো মিশর, এটা আফ্রিকার, এই আফ্রিকার এই অংশটাকে বড় করে দিয়েছে, এটা হলো কাতারা ডিপ্রেশন। ঠিক আছে, এটা হলো কাতারা ডিপ্রেশন। মিশরের কাতারা হলো বিশ্বের বৃহত্তম অপসারণ গর্ত। বোঝা গেছে? বেশ। মরুদ্যান মনে রাখবে, মরুদ্যান কোথায় তৈরি হয়? এইখানে যখন জল বেরিয়ে আসবে। ঠিক আছে, আর এর চারপাশে যে বসতি তৈরি হয় তাকে বলা হয় আর্দ্রবিন্দু বসতি। ঠিক আছে, এরপরে আমাদের কি ভূমিরূপ আছে? এরপরে আমাদের ভূমিরূপ আছে মাশরুম রক বা গৌর। এটা সব থেকে সুন্দর একটা ভূমিরূপ। 2 নম্বর আমাদের হলো মাশরুম রক, মাশরুম রক বা গৌর। একে ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপও বলা হয়। ঠিক আছে, ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপও বলা হয়। আর এইখানে ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপ কেন বলা হয়, যা ছবিতে দেখতে পেলেই বুঝতে পারবে। দেখো এই ভূমিরূপটায় কি হয়েছে, এই ভূমিরূপটায় কি হতো, কন্টিনিউ কন্টিনিউ এই পাশ থেকে এই পাশ থেকে বিভিন্ন ঋতুতে বায়ু কি করতো, আঘাত করতো, বায়ু আঘাত করতো। ঠিক আছে, বায়ু এই রকম কন্টিনিউয়াস ক্রমাগত আঘাত করতে করতে নিচে যেহেতু কোমল শিলা ছিল ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, কিন্তু ওপরের যে কঠিন শিলা ছিল সেটা বেশি ক্ষয়প্রাপ্ত হয়নি। আর এটা মনে রাখবে যে ভূপৃষ্ঠের একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্তই বায়ু ক্ষয় কাজ করে, খুব বেশি উচ্চতায় ক্ষয় কাজ করতে পারে না। তাই এটা কি হয়ে গেছে, সাধারণত দেখতে এই যে এই অংশটা বরাবর কি হয়েছে, এই অংশটা বরাবর এই অংশটা বরাবর বায়ু কি করেছে, ক্ষয় করে দিয়েছে। ঠিক আছে, এই অংশটা বরাবর বায়ু ক্ষয় করে দিয়েছে, আর উপরের কঠিন অংশ বরাবর কম ক্ষয় করেছে। আর মনে রাখবে, উপরে যত উপরে উঠা যায় বায়ু অত উঁচুতে কম প্রবাহিত হয়। বায়ু উঁচুতে প্রবাহিত হলেও বায়ুর মধ্যে যে ছোট ছোট বালুকণা আছে সেটা সব থেকে বেশি এই বরাবরই থাকে, সেই কারণে এই অংশটা বেশি ক্ষয় হয়ে গেছে। ঠিক আছে, আর নিচের অংশ ক্ষয় হওয়া সত্ত্বেও উপরের অংশটা এরকম ভাবে অবস্থান করছে, যেটাকে বলছে কি ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপ। আর মনে রাখবে, বায়ু বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিক থেকে প্রবাহিত হচ্ছে, বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিক থেকে প্রবাহিত হচ্ছে, সেই কারণে ধীরে ধীরে নিচের অংশটা ক্ষয় পেয়েছে কিন্তু উপরের অংশটা ক্ষয় পায়নি। আর এটাও মনে রাখবে, ক্রমাগত যখন কঠিন এবং কোমল শিলা অবস্থান করবে, ঠিক আছে, অনুভূমিকভাবে যদি পর্যায়ক্রমে পর্যায়ক্রমে এটা কঠিন, এটা কোমল, এরকম যদি পর্যায়ক্রমে কঠিন কোমল শিলা অবস্থান করে, তবে ঠিক আছে, তবেই এরকম একটা ভূমিরূপ তৈরি হয়। ঠিক আছে, এর নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এর নামগুলো মনে রাখতে হবে। এই নামগুলো কি, একে ব্যাঙের ছাতা ন্যায় ভূমিরূপও বলা হয়, সেটা তো সহজেই মনে থাকবে। আরো ভূমিরূপ আছে, আরো এর নাম আছে, এর নাম কি কি আছে সেটা আমি বলছি। এর নাম আছে সাহারা বা মরুভূমিতে, সাহারা মরুভূমিতে কি বলা হয়, সারা মরুভূমিতে বলা হয় গৌর বা গারা। তারপরে জার্মানিতে কি বলা হয়, জার্মানিতে নাম হলো পিজ ফেলসন, পিজ ফেলসন, পিজ ফেলসন। তারপরে গ্রেট বেসিনে বলা হয় হুড,
হুডু। গ্রেট বেসিনে বলা হয়, আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রেট বেসিনে বলা হয় হুডু। তারপরে 4 নম্বর, একে ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপও বলা হয়। ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপও, ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপও বলা হয়। ঠিক আছে, এটা হলো মাশরুম রক। এই মাশরুম রক বায়ুর কোন ক্ষয়ের জন্য তৈরি হয় মনে রাখবে, ভীষণ মনে রাখবে, বায়ুর অবঘর্ষ ক্ষয় দ্বারা এটি হয়। ঠিক আছে, বায়ুর অবঘর্ষ ক্ষয় দ্বারা বায়ুতে যে ভাসমান বালুকণা ছিল, সেই বালুকণাগুলো এই একটা শিলাখণ্ডের উপরে আঘাত করে এই ক্ষয়টা করেছে বলে একে কি বলা হচ্ছে, এরকম বায়ুতে ভাসমান শিলাখণ্ডগুলো কি করেছে, এইরকম এই শিলাতে আঘাত করেছে, তাই এটাকে কি বলা হয়, অবঘর্ষ ক্ষয়। এই অবঘর্ষ ক্ষয়ের জন্য ব্যাঙের ছাতা তৈরি হয়েছে। আর এখানে যেটা ব্লো আউট বা ডিফ্লেশন হলো, সেটা কি জন্য তৈরি হয়েছে, বায়ুর অপসারণ ক্ষয়ের জন্য। বায়ুর কোন ক্ষয়, বায়ুর অপসারণ ক্ষয়, বায়ুর অপসারণ ক্ষয়ের জন্য এটা হয়েছে, অপসারণ ক্ষয় দ্বারা এটি হয়েছে। ঠিক আছে, বায়ুর অপসারণ ক্ষয় দ্বারা এটি হয়েছে। এরপরে আমরা কত নম্বর ভূমিরূপ পড়ব, 3 নম্বর ভূমিরূপ। এই 3 নম্বর ভূমিরূপ হলো ভেন্টিফ্যাক্ট। খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিরূপ, পরীক্ষায় দেওয়ার মতো। ভেন্টিফ্যাক্ট, ভেন্টিফ্যাক্ট এটাই ইংরেজি নাম। ভেন্টিফ্যাক্ট এই ভেন্টিফ্যাক্টস কি হয়, ভেন্টিফ্যাক্টস একটা সাইডে বাতাসের আঘাতে, সুদীর্ঘকাল বাতাসের আঘাতে অবঘর্ষ ক্ষয়ের জন্য একটা কর্তিত তলে পরিণত হয়। ছবি দেখায়, ছবি দেখলে বুঝতে পারবে। ছবিতে দেখতে পাচ্ছ ভেন্টিফ্যাক্ট এই জায়গা দিয়ে কি হয়েছে, এই জায়গা বরাবর বায়ু, এই জায়গা বরাবর বায়ু এসে কি করেছে, একটা ক্ষয় করে, কি ক্ষয় করেছে, অবঘর্ষ ক্ষয়ের জন্য একটা কি তৈরি করেছে, এইখানে একটা এরকম তল তৈরি করেছে। এই যে এরকম একটা তল তৈরি করেছে, এই তলটাকেই বলা হচ্ছে কি, কর্তিত তল। বায়ুর এই ক্ষয় কার্যের জন্য, কোন ক্ষয় কাজ বললাম, বায়ুর অবঘর্ষ ক্ষয়ের জন্য, অবঘর্ষ ক্ষয়ের জন্য, অবঘর্ষ ক্ষয় দীর্ঘদিন ধরে হবে। ঠিক আছে, দিয়ে কি হচ্ছে, বায়ুর প্রতিবাদ ঢালের, এটা বায়ু তো এদিক থেকে আসছিল, বায়ু এদিক থেকে আসছিল, তাই এই অংশটা কি, এই পাশের অংশটা অনুবাদ ঢাল, এই পাশের অংশটাকে বলা হয় অনুবাদ ঢাল। আর এই পাশের অংশতে যেহেতু বায়ু আঘাত করছিল, তাই এটাকে কি বলবো, প্রতিবাদ ঢাল। এই পাশের অংশটাকে বলবো বায়ুর প্রতিবাদ ঢাল। ঠিক আছে, বায়ুর প্রতিবাদ ঢাল। এই বায়ুর প্রতিবাদ ঢালেই কি হচ্ছে, আঘাত করে এরকম একটা কর্তিত তল তৈরি করছে, অর্থাৎ মনে হচ্ছে কেটে দিয়েছে এই জায়গাটা। এটাকে বলা হয় কি, ভেন্টিফ্যাক্ট। যখন দুদিকে তৈরি হবে, যখন দুদিকে তৈরি হবে, এরকম দুদিকে তৈরি হবে, এই যে এই তলটা যখন এই দিকে তৈরি হয়েছে একদিকে, আবার অন্য পার্শ্বেও যদি ধরে নাও এই দিকেও তৈরি হয়েছে, এই দিকেও তৈরি হয়েছে, তখন সেটাকে বলবো কি, ড্রেইকান্টার। ভেন্টিফ্যাক্ট অবঘর্ষ ক্ষয়ের জন্য হবে। তারপর আরেকটা মনে রাখবে, দুই দিকে তৈরি হলে, দুই দিকে তৈরি হলে তাকে কি বলা হবে, তাকে বলা হবে ড্রেইকান্টার। ড্রেইকান্টার, দুই দিকে যদি এরকম ঢাল তৈরি হয় তখন সেটাকে বলবো কি, ড্রেইকান্টার। ঠিক আছে, আর তিন দিকে যদি তৈরি হয়, তিন দিকে যদি তৈরি হয়, যদি তৈরি হয় তাকে কি বলবো, ট্রেইকান্টার। তাকে বলবো ট্রেইকান্টার। ঠিক আছে, তাহলে এই ভূমিরূপ কটার নাম মনে রাখবে, একটা হলো ড্রেইকান্টার, যখন
দুদিকে তৈরি হবে, আর যখন 3 দিকে তৈরি হবে তখন ট্রিকান্টার। ভেন্টিফ্যাক্স বলতে কি বোঝায়? বায়ুর অবঘর্ষ ক্ষয়ের জন্য একটা কর্তিত তল তৈরি হবে। অবঘর্ষ ক্ষয়ের জন্য কি হবে? একটা কর্তিত তল তৈরি হবে, কর্তিত তল তৈরি হবে। ঠিক আছে, কর্তিত তল বলতে বোঝায় মনে হচ্ছে কেটে দিয়েছে ওই অংশ বরাবর, তাহলে ভেন্টিফ্যাক্ট বোঝা গেল। এরপরে আমাদের 3 নম্বর ভূমিরূপ। এই যে এইদিকে কি হয়েছে, এই যে এই ভূমিরূপটা দেখো, এই ভূমিরূপটার এই দিকেও তৈরি হয়েছে একটা অংশ, এই দিকেও তৈরি হয়েছে, বা ওই পাশটাতেও তৈরি হয়েছে। ঠিক আছে, এই পাশে আবার ওই দিকেও তৈরি হয়েছে। এই যে এইটা হলো এক একটা ভেন্টিফ্যাক্ট। এবং যদি 3 দিকে তৈরি হয় ট্রিকান্টার, দুদিকে তৈরি হলে ড্রিকান্টার। ঠিক আছে, তাহলে সম্মুখ ভাগটাকেই বলা হচ্ছে কি? কর্তিত তল তৈরি হচ্ছে অবঘর্ষ ক্ষয়ের জন্য, এই সম্মুখ ভাগটাকেই ভেন্টিফ্যাক্ট বলছে। এরপরে 4 নম্বর ভূমিরূপ কি আছে? 4 নম্বর ভূমিরূপ আছে জিউগেন। জিউগেন একটা, ঠিক আছে, জেড দিয়ে মনে রাখবে। আর আরেকটা আছে ইয়ারদাং। 5 নম্বর হলো ইয়ারদাং, ওয়াই দিয়ে মনে রাখবে। কেন বললাম বলছি। জিউগেনে কি হয়? কঠিন এবং কোমল শিলা, জিউগেনে কি হয়? কঠিন কোমল শিলা অনুভূমিক ভাবে যদি থাকে, কঠিন কোমল শিলা হরাইজন্টালি বা অনুভূমিক ভাবে যদি থাকে তবে তৈরি হয়। আর এটা মনে রাখার উপায় হলো জেড এর এই যে দুই মাথা, এই দুই মাথা যেহেতু এই যে এইটা একটা জেড এর মাথা, এটা একটা জেড এর মাথা, এই যে এই অংশটা কিভাবে আছে? এটা অনুভূমিক, এটা অনুভূমিক, তাই জিউগেন দিয়ে জেড দিয়ে মনে রাখবে কঠিন কোমল শিলা যদি অনুভূমিক ভাবে থাকে। আর ইয়ারদাঙে কি হবে? ইয়ারদাঙে কঠিন কোমল শিলা উলম্ব ভাবে থাকবে, ঠিক আছে। এখানে কি হয়? এই যে ওয়াই এর এই যে অংশটা টোটালটা উলম্ব ভাবে আছে, এই হিসাবে মনে রাখবে। ঠিক আছে, ইয়ারদাং দিয়ে ওয়াই। এবার কঠিন এবং কোমল শিলা যদি অনুভূমিক ভাবে থাকে তবে কি হয়? তবে বায়ু ক্ষয় করে এমন ভাবে তৈরি করে যে টেবিলের মতো তৈরি করে, টেবিলের মতো একটা প্রতিসম ভূমিরূপ তৈরি করে। কি হয়? কঠিন কোমল শিলা যদি অনুভূমিক ভাবে থাকে, ঠিক আছে, অবঘর্ষ ক্ষয়ের জন্য কঠিন শিলা অবঘর্ষ ক্ষয়ের জন্য কি হয়? টেবিল আকার প্রতিসম ভূমিরূপ তৈরি হয়, মরুভূমিতে। একেই বলা হয় কি? একেই বলা হয় জিউগেন। ঠিক আছে, আমি ছবি দেখাচ্ছি, ছবি দেখলে বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যে জিউগেনে এই যে এই অংশ বরাবর, এই যে এটা কঠিন শিলা, এটা ক্ষয়প্রাপ্ত হয়নি। বাদ বাকি যে নরম শিলাগুলো আছে, এটা একটা কঠিন শিলা অনুভূমিক ভাবে আছে। ঠিক আছে, এই যে কঠিন শিলাটা ক্ষয়প্রাপ্ত হয়নি, অর্থাৎ টেবিলের মতো অবস্থান করছে এই অংশটা। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে কি? জিউগেন। আর সাইডের যে কোমল শিলা আছে, এই যে এই বরাবর কোমল শিলা আছে, এগুলো কি হয়ে গেছে? ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে নিচের দিকের অংশটা। এই যে এটা একটা কোমল শিলা, ঠিক আছে, এটাকেই বলা হয় জিউগেন। ঠিক আছে, মনে রাখবে কঠিন কোমল শিলা জেড দিয়ে মনে রাখবে। যদি কঠিন কোমল শিলা অনুভূমিক ভাবে থাকে, ঠিক আছে, তবেই তৈরি হয় জিউগেন। আর এটা কি হবে? টেবিল আকার প্রতিসম ভূমিরূপ তৈরি হবে। অর্থাৎ উপরের যে অংশটা দেখতে পাচ্ছ, উপরের যে অংশটা, এই যে এই অংশটা একটা টেবিলের মতো অবস্থান করছে। ঠিক আছে, এই টোটালটা একটা টেবিলের মতো অবস্থান করছে উপরে, এটাকেই বলা হচ্ছে কি? জিউগেন। ঠিক আছে, এটাই হলো আমাদের একটা মরুভূমিতে সৃষ্ট ভূমিরূপ জিউগেন। বোঝা গেছে? বেশ, ছবি দিয়ে মনে রাখবে, ভালো করে মনে থাকবে। আমাদের
কোন মরুভূমিতে দেখা যায়? সোনেরান মরুভূমি, অর্থাৎ আফ্রিকায় বলছি, উত্তর আমেরিকার সোনেরান মরুভূমিতে এই জিউগেন দেখা যায়। ঠিক আছে, উদাহরণ আর লিখছি না। এরপরে আছে কি আমাদের ইয়ারদাং। ইয়ারদাং এ কি হবে? কঠিন কোমল শিলা উলম্ব ভাবে থাকবে, আর এটাও অবঘর্ষ ক্ষয়ের ফলেই হবে। ঠিক আছে, এখানে লিখেছি অবঘর্ষ ক্ষয়। হ্যাঁ, এখানে অবঘর্ষ ক্ষয় জন্যও হবে। কঠিন ও কোমল শিলা উলম্ব ভাবে থাকবে পর্যায়ক্রমিক ভাবে। ঠিক আছে, পর্যায়ক্রমিক ভাবে কঠিন এবং কোমল শিলা উলম্ব ভাবে থাকবে পর্যায়ক্রমিক ভাবে কঠিন এবং কোমল শিলা উলম্ব ভাবে থাকলে তবে ইয়ারদাং তৈরি হবে। আর এটা কি হয়? এটা একটা অপ্রতিসম শৈলশিরার মতো ভূমিরূপ তৈরি হবে। অপ্রতিসম শৈলশিরার মতো ভূমিরূপ তৈরি হবে। অপ্রতিসম মানে সমান নয়, 4-5টা অসমান। ঠিক আছে, আর এটা বেশি করে কোন ক্ষয় দ্বারা হবে? ডিফ্লেশন, অর্থাৎ অপসারণ প্লাস অবঘর্ষ, এই দুটো ক্ষয় দ্বারাই হবে। অবঘর্ষ এবং অপসারণ ক্ষয়, এই দুটো ক্ষয় দ্বারাই হবে। মনে রাখবে, এই দুটো ক্ষয় দ্বারাই এটা সম্পন্ন হবে। ঠিক আছে, ছবিতে দেখায়, ছবি দেখলে বুঝতে পারবে। দেখো, এখানে কঠিন এবং কোমল শিলা কি হয়েছে? এই যে এই অংশটা হলো কঠিন শিলা। ঠিক আছে, এই অংশটা, যে লাল কালারের এই অংশটা কঠিন শিলা উলম্ব ভাবে আছে। এখানে আর একটা কঠিন শিলা উলম্ব ভাবে আছে। ঠিক আছে, এখানে আর একটা কঠিন শিলা এরকম উলম্ব ভাবে আছে। এটা আর একটা কঠিন শিলা, এটাও আর একটা কঠিন শিলা। এই যে কঠিন শিলা উলম্ব ভাবে আছে, তার মাঝে এই যে হলুদ কালারের যেটা আঁকলাম আমি, সেটা একটা কোমল শিলা। ঠিক আছে, হলুদ কালারের যেটা আঁকলাম এর ভেতরে অংশটা কি? কোমল শিলা। এবার বায়ু প্রবাহ হচ্ছে এখান থেকে এত দূর, এই বরাবর বায়ু প্রবাহিত হয়ে যাচ্ছে। বায়ুর আঘাতে কি হচ্ছে? এক অপসারণ ক্ষয় হচ্ছে, আবার অবঘর্ষ ক্ষয় হচ্ছে। সেই কারণে এখানে এই এই ভূমিরূপ তৈরি হচ্ছে, অর্থাৎ ইয়ারদাং ভূমিরূপ তৈরি হয়েছে। এইটা এই যে আলটিমেটলি দেখতে এরকম হয় রিয়ালিটিতে। ঠিক আছে, রিয়াল ইমেজ, এটা সত্যিকারের একটা ইমেজ। এইখানে দেখতে পাচ্ছ কেমন তৈরি হয়েছে। এবার এই ভূমিরূপ শেষ পর্যন্ত দীর্ঘ শৈলশিরার মতো অবস্থান করে। দেখো, দীর্ঘ শৈলশিরার মতো অবস্থান করছে, আর এই বরাবর একটা মোরগের ঝুঁটির মতো লাগছে, মোরগের মাথার যে ঝুঁটি তার মতো লাগছে। ঠিক আছে, এই তীক্ষ্ণ আকার ঝুঁটির মতো লাগছে, আবার এটাকে নিডিল্য বলা হয়। তাই এখানে মনে রাখবে, এটা শেষ পর্যন্ত তীক্ষ্ণ শৈলশিরার মতো অবস্থান করে। তীক্ষ্ণ শৈলশিরা বা মোরগের ঝুঁটির ন্যায় অবস্থান করে। ঠিক আছে, মোরগের ঝুঁটির ন্যায় অবস্থান করে। এটা শেষ পর্যন্ত কি হয়? তীক্ষ্ণ হয়ে নিডিলের মতো, তীক্ষ্ণ হলে একে নিডিল বলে একে। ঠিক আছে, বেশ। এর সম্পর্কে উদাহরণ হিসাবে আমি যদি বলি, সাহারার তিবেস্তি মালভূমিতে
সাহারার তিবেস্তি মালভূমিতে বিশ্বের বৃহত্তম এয়ারদাং তৈরি হয়েছে কোন বায়ু প্রবাহের জন্য? হারমাট্টান বায়ুর জন্য। ঠিক আছে, এই হারমাট্টান বায়ুর জন্য তিবেস্তি মালভূমিতে এই বিশ্বের বৃহত্তম ইয়ারদাং তৈরি হয়েছে। বোঝা গেছে? এই হারমাট্টান বায়ুকে মনে রাখবে ডক্টর উইন্ডো বলা হয়। মনে রাখবে, হারমাট্টান একটা স্থানীয় বায়ু। ঠিক আছে, আর কোথায় কোথায় দেখা যায়? এছাড়া আর্থার হোমস একে কক্কম নাম দেন। আর্থার হোমস নাম মনে রাখবে, একে কক্কম নাম দেন। আর একটা শব্দ মনে রাখবে, কক্কম নাম দেন আর্থার হোমস। ঠিক আছে, আর্থার হোমস একে কক্কম নাম দেন। কোথায় কোথায় দেখা যায়? তাকলামাকান মরুভূমিতে দেখা যায়, খস আফগানিস্তানের মরুভূমিতে দেখা যায়, মোজাভে মরুভূমিতেও দেখা যায়। ঠিক আছে, মোজাভে মরুভূমি, তাকলামাকান মরুভূমি, এই মরুভূমিগুলোতে দেখা যায়। এরপরে আছে আমাদের আর একটা ভূমিরূপ, কতগুলো হলো? 5টা, 7টা আছে টোটাল, তার মধ্যে 5টা হয়ে গেল। আর একটা আছে ডেজার্ট পেভমেন্ট। ডেজার্ট পেভমেন্ট কি হয়? ডেজার্ট পেভমেন্ট হলো এমন একটা ভূমিরূপ যেখানে মরুভূমির আলগা যে বালুরাশি আছে সেইগুলো বায়ুর আঘাতে কি হয়? উড়ে চলে যায়। ঠিক আছে, উড়ে চলে যায়, আর মোটা শিলাখণ্ডগুলো থেকে যায়। দীর্ঘদিন ধরে বায়ু প্রবাহিত হচ্ছে, সেই কারণে এটা হয়। এটাকেই বলা হয় কি? ডেজার্ট পেভমেন্ট। অর্থাৎ স্থূল যে শিলাখণ্ডগুলো আছে, অর্থাৎ মোটা শিলাখণ্ডগুলো আছে, সেগুলো ক্ষয়প্রাপ্ত না হয়ে সেখানে পড়ে থাকে, একেই বলা হয় কি? ডেজার্ট পেভমেন্ট। ছবি দেখালেই বুঝতে পারবে। দেখো ছবিটায় কি দেখতে পাচ্ছ, যে সূক্ষ্ম বালুরাশিগুলো উড়ে গেছে, আর বড় বড় শিলাখণ্ডগুলো এখানে পড়ে আছে। এই যে শিলাখণ্ডগুলো এখানে পড়ে আছে, ঠিক আছে, এইটাকেই বলা হয় ডেজার্ট পেভমেন্ট। কি হয়? দীর্ঘদিন ধরে বায়ু ক্ষয়কাজ করছে, ঠিক আছে, বাতাসের গতির ফলে যে সূক্ষ্ম আকৃতির দানাগুলো সেগুলো অপসারিত হয়, কিন্তু যে বড় দানাগুলো আছে, শিলাখণ্ডগুলো আছে, সেগুলো অপসারিত হয় না, আর বিশেষ ক্ষয়প্রাপ্ত হয় না। এরকম একই মাপের এই শিলাখণ্ড দ্বারা গঠিত মরুভূমিকে কি বলা হয়? ডেজার্ট পেভমেন্ট। ঠিক আছে, এটা একটা ডেজার্ট পেভমেন্টের ছবি, মনে রাখবে। এই ছবিটা দিয়ে মনে রাখবে। ঠিক আছে, এইখানে তাহলে বোঝা গেছে ডেজার্ট পেভমেন্ট স্থূল কণা দ্বারা গঠিত, স্থূল আকৃতির, মানে মোটা মোটা স্থূল আকৃতির কণা দ্বারা আবৃত মরুভূমিকে ডেজার্ট পেভমেন্ট বলে। বোঝা গেছে ডেজার্ট পেভমেন্ট বলতে কি বোঝায়? ঠিক আছে, ছবিটাও মনে রাখবে, তাহলেই হবে। এরপরে আমাদের লাস্ট ভূমিরূপ আছে 7 নম্বর। এখানে অনেক কটা শব্দ আছে। ইনসেলবার্জ। এই ইনসেলবার্জ যে শব্দটা, সেটা প্রথম ব্যবহার করেছিল কে, সেটা মনে রাখবে। এস প্যাসার্জ। ইনসেলবার্জ এস প্যাসার্জ এই ইনসেলবার্জ শব্দটা প্রথম ব্যবহার করে ভূতত্ত্ববিদ। আর আরেকটা কি? আরেকটা শব্দ মনে রাখবে, এর অর্থ কি?
জার্মান শব্দ ইনসেলবার্জের অর্থ, জার্মান শব্দের দ্বীপশৈল বলা হয়, দ্বীপশৈল বলা হয়। ঠিক আছে, এটা কখন তৈরি হয়? মরু ক্ষয়চক্র যখন শেষ হয়ে যাবে, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে এটা তৈরি হয়। মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে এটি তৈরি হয়। মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে এটা তৈরি হয়। ইনসেলবাস দেখো এই যে এরকম করে মরুভূমিতে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, এটাকেই বলা হয় ইনসেলবার্জ। আর ইনসেলবার্জ এটা আর একটা, এটা মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে দাঁড়িয়ে থাকে। এটাকে নামকরণ করেছে স্পেসার্জ বললাম। এবার ইনসেলবার্জ এইভাবে দাঁড়িয়ে থাকলেও ক্ষয়প্রাপ্ত হতে শুরু করে। ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট ছোট যদি যখন টুকরো হয়, ছোট ছোট হয়, তখন এই ছোট ছোট টুকরোগুলোকে কি বলা হয়? এই ছোট ছোট টুকরোগুলোকে বলা হয় টর। ঠিক আছে, ইনসেলবার্জ প্রথম পর্যায়ে যখন ক্ষয়প্রাপ্ত হবে তখন তাকে বলবো কি? টর। ইনসেলবার্জ ছোট ছোট টুকরো হলে তাকে বলবো টর। তারপরে আরেকটু যদি ক্ষয়প্রাপ্ত হয়, ঠিক আছে, আরো যদি ক্ষয় হয়, আরো যদি ক্ষয়প্রাপ্ত হয়, আরো যদি ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হয়, গম্বুজাকার ঢিবিতে পরিণত হয়, তাকে কি বলা হয়? গম্বুজাকার ঢিবিতে পরিণত হয়, তখন তাকে বলা হয় বর্নহার্ড। বর্নহার্ড বলা হয়। ঠিক আছে, আর ইনসেলবার যদি গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডার স্তূপে পরিণত হয়, এরকম বোল্ডার স্তূপে যদি পরিণত হয়, ঠিক আছে, এরকম বোল্ডার স্তূপে পরিণত হয়, এটা একটা গম্বুজ আকারে পরিণত হয়েছে মোটামুটি। ঠিক আছে, এটাও একটা গম্বুজের মতো লাগছে। আর গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে ইনসেলবার্জ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজাকার গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে পরিণত হলে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্যাসেল ক্যাপিজ। ক্যাসল তাকে বলা হয় ক্যাসেল ক্যাপিজ। ঠিক আছে, কোথায় দেখা যায় উদাহরণ মনে রাখবে? কালাহারি মরুভূমি, আফ্রিকার কালাহারি, অ্যান্ড আফ্রিকা কালাহারি অ্যান্ড বৃহৎ অস্ট্রেলিয়া মরুভূমিতে। ঠিক আছে, তাহলে দেখতে পেলে যে ইনসেলবার যখন টুকরো টুকরো হয়, ছোট ছোট খণ্ডে পরিণত হয়, ঠিক আছে, তখন তাকে বলা হয় টর। তখন তাকে বলা হয় টর। আর ইনসেলবার যখন গম্বুজ আকারে ঢিবিতে পরিণত হবে তখন তাকে বলা হয় বর্নহার্ড। আরো যখন ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট ছোট হবে তখন তাকে বলা হবে কি? গভীরভাবে গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হবে আর গম্বুজাকার ঢিবিতে পরিণত হবে। ঠিক আছে, সরি, গম্বুজাকার ঢিবি নয়, এটা গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডার স্তূপে পরিণত হয়। সরি সরি, এটা ভুলে গেছে, বোল্ডার স্তূপে পরিণত হয়। বোল্ডার স্তূপে পরিণত হলে তখন তাকে বলা হয় কি? ক্যাসল ক্যাপিজ। এরকম বোল্ডার স্তূপে পরিণত হচ্ছে, ছোট ছোট খণ্ডেও কিছু ভাগ হয়েছে, চারপাশে আছে, আর এরকম গম্বুজ আকার হলে তাকে বলা হয় বর্নহার্ড। আর যখন বোল্ডার স্তূপে পরিণত হবে তখন তাকে বলবো কি? ক্যাসল ক্যাপিজ। এটা কোথায় তৈরি হবে? মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে তৈরি হবে, মনে রাখবে। ঠিক আছে, আর
যখন মরুক্ষয় চক্রের একদম শেষ পর্যায়ে। এটার শব্দের মানে হলো ইনসেল দ্বীপশৈল। এটার শব্দ প্রথম ব্যবহার করেছিল কে? এস প্যাসার্জ। ঠিক আছে। মূলত শুষ্ক ও শুষ্ক প্রায় এলাকায় ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে যে অবতল ঢাল বিশিষ্ট ক্ষয়জাত পর্বত তৈরি হয়। অবতল ঢাল বিশিষ্ট, এখানে মনে রাখবে অবতল ঢাল বিশিষ্ট, অবতল ঢাল বিশিষ্ট ক্ষয়জাত ক্ষয়জাত পাহাড় অবস্থান করে, তখন তাকে বলা হয় কি? ইনসেল বার্জ। ঠিক আছে। তাহলে সবকটা ভূমিরূপ আমাদের হলো অবতল ঢাল বিশিষ্ট ক্ষয়জাত পাহাড় তৈরি হয়। বেশ, এরপরে আমরা পড়ব বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো। ঠিক আছে। তবে এই ক্লাসে এইটুকুই। দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।